ক্লাসের মধ্যে মিউট রাখবো এবং যখন প্রয়োজন হবে আমরা আনমিউট করে কথা বলবো। তো আমাদের রেকর্ডিং আমরা শুরু করে দিয়েছি। আহ, আমরা এখনই স্যার আমরা ক্লাসে প্রবেশ করব। জি বলেন। স্যার স্যার সরি স্যার, একটু ইন্টারাপ্ট করলাম। একটা জিনিস হ্যাঁ আমার বলেন। জানার খুবই জরুরি স্যার। স্যার গার্ডিয়ানের যে আমাদের এক্সাম যে হচ্ছে এক্সাম, ওই যে ওয়েব যেটা লিংক পাঠায় আর কি স্যার, লিংকে হচ্ছে আমি যদিও হ্যাঁ হ্যাঁ কথা বলছি কিন্তু কোনো সলিউশন দেয়নি স্যার। লিংক পাঠালে উম, ওনাদের যদি সার্ভারে কোনো প্রবলেম থাকে, আমি পরীক্ষা দিতে পারলাম না, সেটা কি কোনোভাবে মানে হ্যাঁ রিপিটেড করার সিস্টেম আছে কি না স্যার? না থাকলে তো আমাদেরই লস স্যার। আমি যেমন আজকেই স্যার আমি আমি আমার ওয়েবসাইট থেকে স্যার আমার পুরো 1 মাসের করে এমবি করা থাকে, লোড থাকে স্যার। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি তাহলে ক্লাস শেষে এটা একটু নাসির ভাইয়ের সাথে আপনি একটু কথা বলেন, কারণ উনি আমাদের কোর্স কোঅর্ডিনেটর, উনি এটা দেখাশোনা করছেন। তো যাবতীয় যান্ত্রিক সমস্যা বা হচ্ছে কোর্স রিলেটেড কোনো কোয়েরি থাকলে আপনারা ওখানে জিজ্ঞাসা করবেন, আর এখানে ক্লাস টাইমে জাস্ট আপনারা শুধু ক্লাস রিলেটেড কোনো ইয়া থাকলে এখানে বলবেন, আমরা সলভ করতে ট্রাই করবো। নাসির ভাই শুনতে পারছেন ওনার সমস্যাটা? হুম, শুনতে পারছি ওনার সমস্যা। হ্যাঁ, তাহলে ওনার সমস্যাটা একটু আপনি দেখেন কি বলে না বলে। জি, আমরা আমি তো তাহলে মেসেজ দেই, আমাকে মেসেজ দিবেন। আপু, আমার কথা শুনতে পাচ্ছেন? ভাইয়া যেমন হচ্ছে নজকমিয়াল ইনফেকশনটা যে দিছেন, এটা তো পিডিএফও পাচ্ছি না, রেকর্ডেড ক্লাসও পাচ্ছি না, কেমনে পিডিএফ পরীক্ষা দিয়েছি তো দিব? গ্রুপে। এই পিডিএফ পান নাই আপনারা? জি ভাইয়া এখানে যারা পাইছি। অ্যাড আছেন কেউ পিডিএফ পান নাই? পাইছি। জি ভাইয়া পাইছি। হ্যাঁ, ওনারা কেমনে পাইলো পিডিএফ আপু বলেন? তা আমি তো খুঁজতেছি, পাইতেছি না ভাইয়া। তো ওনারা কেমনে পাইলো বলেন আমাকে? ক্লাস রেকর্ডও পাওয়া গেছে, আবার পিডিএফও পাওয়া গেছে, সবই পাওয়া গেছে। আমি একটু কথা বলতাম স্যার। হচ্ছে হোয়াটসঅ্যাপে আছে, কিন্তু ওই যে ক্লাস রেকর্ড যে গুগল মিটে ওটাতে আসলে নাই। গুগল মিটে না, গুগল ক্লাসরুমে ও আপলোড। সরি, গুগল গুগল ক্লাসরুমে আমি ক্লাস আপলোড দেই নাই। এখানে নাই। আমারে মানে ল্যাপটপে একটু সমস্যার কারণে গুগল ক্লাসরুমে আপলোড দিতে পারি নাই। সেজন্য আগে হোয়াটসঅ্যাপে দিয়েছি যেন আপনারা দেখতে পারেন। ও পরে আচ্ছা, আমি জি গুগল ক্লাসরুমে আপলোড করে দেবো। আচ্ছা, ঠিক আছে, সমস্যা সমাধান হয়েছে। আমরা তাহলে ক্লাসে প্রবেশ করি। আর যদিও ফার্দার কোনো সমস্যা থাকে, যেমন ক্লাসের বাইরে যে যান্ত্রিক বিষয়গুলো এবং হচ্ছে কোর্স রিলেটেড, হ্যাঁ, এটা আপনারা হচ্ছে ক্লাস শেষে বা হচ্ছে ক্লাসের আগে আপনার নাসির ভাইকে যোগাযোগ করবেন, নাসির ভাইকে নক দিবেন। ওনার নাম্বার তো সবার কাছে আছে, আপনারা যে নাম্বারে ভর্তি হয়েছেন নক দিলে আপনাদেরকে বুঝাই দিবে যে ক্লাস কোথায় পাবেন বা হচ্ছে শিটগুলো কিভাবে পাবেন। হ্যাঁ, আদার্স যাবতীয় যে ইনকোয়ারি গুলো আছে ওনাদের কাছ থেকে আপনারা সাপোর্ট পাবেন, কোনো সমস্যা নাই। তো আমরা বরাবরের মতো এখন আমাদের স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি ভাইয়া। দেখা যাচ্ছে। আচ্ছা, আমি আরো একটু ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা, এখন দেখা যায় না? জি। আচ্ছা, তো আজকে আমাদের আহ খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে অম্ফাইলিক্যালি এন্ড হচ্ছে গ্যাস্ট্রোসাইসিস। তো এই দুইটা টপিক থেকে দেখা যায় যে প্রতি বছরই প্রায় কোশ্চেন আসে। তো আমরা এই জন্য এই টপিকটা একটু ভালো করে দেখবো, যাতে আমরা একটা ক্লাসের মধ্যে জাস্ট শেষ করে দিতে পারি এবং ক্লাসের মধ্যে যাতে পড়াটা হয়ে যায় আমরা সেভাবে পড়াটা দেখবো, এবং আহ, আমরা সেটা যাচাই করবো যে কে কতটুকু বুঝেছেন, কে কতটুকু পারছেন, হ্যাঁ, ক্লাস থেকে নিতে পারছেন। তো সেটা আপনারা বেস্ট ওয়েতে নিতে পারেন কিভাবে, সেটা আমি গত ক্লাসে বলেছি এবং প্রত্যেক ক্লাসেই বলি যে আপনারা ক্লাসের পাশাপাশি নোট করবেন। হ্যাঁ, ক্লাস নোট করবেন, তাহলে আপনার বেটার আউটপুটটা আপনারা পাবেন। ঠিক আছে? তো ঠিক আছে, আমরা তাহলে কনজেনিটাল অ্যানোমালিস, অম্ফালিক্যালি এন্ড হচ্ছে গ্যাস্ট্রোসাইসিসটা আজকে পড়বো। তো কনজেনিটাল অ্যানোমালিস বলতে আমরা সাধারণত বুঝি যে যে সমস্যাটা জন্মগত। তো অম্ফালিক্যালি এবং হচ্ছে গ্যাস্ট্রোসাইসিস দুইটাই হচ্ছে জন্মগত সমস্যা, বেবিদের জন্মগত সমস্যা। এটা বেবির জন্মের সময় হয়ে থাকে। তো আচ্ছা, গ্যাস্ট্রোসাইসিস এবং অম্ফালিক্যালি এই দুইটার মধ্যে বেসিক যে তফাৎ, সেই তফাৎটা কি? ভাই স্ক্রিনটা দেখা এটা যাচ্ছে না। সেম। না দেখতে পাচ্ছি, ওনার মেবি নেটওয়ার্ক ইস্যু।
হ্যাঁ, আপনি যে দেখতে পাচ্ছেন না, কাইন্ডলি একটু নেটওয়ার্কটা ইয়ে করেন, রিসেট দেন। আচ্ছা, এখানে বেসিক আমরা যে একটা পার্থক্য দেখতে পাচ্ছি এই ছবিতে, সেই ছবিতে কি পার্থক্য দেখতে পাচ্ছি কেউ বলতে পারবেন? বেসিক একটা পার্থক্য আছে এই ছবিতে, বলেন তো মানে কি একটা পার্থক্য? হচ্ছে পাকস্থলীর ভিতরে মানে অর্গানের ভিতরে সমস্যা থাকে, আর একটা হচ্ছে বাহিরে, এমন কিছু। স্যার আমার আপনি কি দেখতে পাচ্ছেন? আপনার ওপিনিয়নটা আমি জানতে চাচ্ছি। জি স্যার, দেখা যাচ্ছে একটা হচ্ছে যে আম্বিলিকাল রিং, সেখানে হচ্ছে মেমব্রেন আছে কিন্তু অর্গান বাহিরে, মেমব্রেন বলে ঝিল্লি যেটা আচ্ছা, স্যাক বলে, আর একটাতে সুন্দর। টোটালি কিছু হুম, নাই, ইন্টেস্টাইন বাহিরে। আর এটা হচ্ছে ডান সাইডে যে গ্যাস্ট্রো। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, বেসিক পার্থক্য এটাই। হ্যাঁ, বেসিক পার্থক্য আমাদের সাধারণ দৃষ্টিকোণ থেকে এটাই দেখা যাচ্ছে। দ্যাট মিনস ওমফ্যালিক্যালি হচ্ছে এমন একটা ডিজিজ বা এমন একটা অ্যাবডোমিনাল ওয়াল ডিফেক্ট বা এমন একটা কনজেন্টাল অ্যানোমালিস যেইখানে কিনা আমাদের পেটের ভিতরের যেই অর্গানগুলো আছে, সেটা হতে পারে ইন্টেস্টাইন, সেটা হতে পারে লিভার, সেটা হতে পারে আহ, যে আদার্স যে অর্গানগুলো আছে, সেই অর্গানগুলা স্টোমাক এক্সেট্রা। তো এই অর্গানগুলা কি হবে, আমাদের যে নেভেল ওয়ে, হ্যাঁ, বা যে নাভি যেটাকে বলে আম্বেলিকাল যে রিজিয়ন, সেই আম্বেলিকাস দিয়ে এই অর্গানগুলো বাইরে বের হয়ে আসবে। এবং বের হয়ে আসার পরে সেই জিনিসগুলা, সেই অর্গানগুলা একটা থলের মধ্যে বা একটা স্যাক, এক কথা বলে একটা স্যাকের মধ্যে থাকবে। দ্যাট মিনস ইট উইল বি কভার্ড উইথ মেমব্রেন। হ্যাঁ, ইট উইল বি কভার্ড উইথ এ মেমব্রেন। যদি মেমব্রেন দ্বারা কাভার্ড থাকে এই অর্গানগুলা, সেটা পেটের বাইরে এসে, তাহলে সেই কন্ডিশনটাকে আমরা বলবো ওমফ্যালোসিলি বা ওমফ্যালোকিলি। ঠিক আছে? তো ওমফ্যালোসিলিটা হচ্ছে তাহলে কি, আমাদের অ্যাবডোমেনের যে অর্গানগুলো আছে অ্যাবডোমেনের, সেটা হতে পারে ইন্টেস্টাইন, সেটা হতে পারে স্টোমাক, সেটা হতে পারে লিভার অ্যান্ড আদার্স অর্গান, সেই অর্গানগুলো আমাদের আম্বিলিকাল রিজিয়ন দিয়ে বাইরে বের হয়ে আসবে এবং হচ্ছে বাইরে বের হয়ে একটা স্যাক বা একটা থলির মধ্যে কাভার্ড থাকবে। এই কন্ডিশনটাকে আমরা বলছি কি, ওমফ্যালোসিলি। আর ঠিক সেম কাইন্ড অফ ডিজিজ হচ্ছে গ্যাস্ট্রোসাইসিস। তো গ্যাস্ট্রোসাইসিসটা কি, যে হ্যাঁ বের হয়ে আসবে, বাট যেই অর্গানগুলো বের হয়ে আসবে সেই অর্গানগুলোর কোনো আলাদা কোনো কাভারিং থাকবে না। নো কাভারিং আর নো মেমব্রেন। ঠিক আছে? তো এটাই হচ্ছে এই দুইটা জিনিসের মধ্যে মূলত পার্থক্য। তো আমরা এখন ভাইয়া অম্ফোলিসিল এটা যদি আবার একটু বলতেন। হ্যাঁ আমরা বলবো, আমরা সামনের দিকে আরো বলবো, সমস্যা নাই। আচ্ছা, গ্যাস্ট্রোসিয়াসিস। তো ভাইয়া গ্যাস্ট্রোসিয়াসিসটা মার্ক কি? করে পড়ান, মার্ক দিয়ে দিয়ে পড়ান, তা নাহলে বুঝতে পারছি না সবটা। বুঝি না। বলছি যেটাই বোঝাচ্ছেন ওটার মধ্যে একটু করে মার্ক দেন, তাহলে সুবিধা হচ্ছে আমাদের বোঝার ক্ষেত্রে। আচ্ছা, এমনি স্ক্রিন কি দেখা যাচ্ছে? আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, জি, আমরা দেখতে স্ক্রিন পাচ্ছি। দেখতে পাচ্ছি। এমনি কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ, কথা জি, শুনতে জি, পাচ্ছি। কথা শোনা যাচ্ছে। জি জি। আচ্ছা, তাহলে বোঝা গেছে, অমফ্যালোসিলিটা বোঝা গেছে যেটা বোঝালাম? জি, জি, আচ্ছা, স্যার। এবং যে দুইটার মধ্যে যে মেইন পার্থক্য, সেই পার্থক্যটা বোঝা গেছে যে কি পার্থক্য গ্যাস্ট্রোসাইসিস ভাইয়া এবং জি স্যার। অমফ্যালোকিলির মধ্যে? পার্থক্যটাই আমি একটু বুঝিনি, ওইটাতে আমার একটু সমস্যা আছে। লাইক অম্ফোলিসিল আর গ্যাস্ট্রোসিস। ওমফ্যালোসিলি আর গ্যাস্ট্রোসাইসিস। তো ওমফ্যালোসিলির মধ্যে জাস্ট হচ্ছে যে অ্যাবডোমেনের অর্গানগুলো থাকবে, সেই অর্গানগুলো বাইরে বের হয়ে আসবে, কিন্তু একটা কাভারিং এর মাধ্যমে সেটা থাকবে। হ্যাঁ, একটা কাভারিং এর মাধ্যমে থাকবে। কিন্তু গ্যাস্ট্রোসাইসিস এর মধ্যে এটা কোনো কাভারিং থাকবে না। দেখেন এই জিনিসগুলো আছে, কোনো কাভারিং নেই। কাভারিং আছে এটাতে? না ভাইয়া। এটাতে না, কাভারিং নেই। নেই। তাহলে হ্যাঁ, সব নেই। খুলে কিন্তু এটাতে বাইরে চলে কাভারিং আছে। আসছে। তো কাভারিং যেটা থাকবে সেটাকে আমরা বলবো ওমফ্যালোসিলি, আর যেটা কাভারিং থাকবে না সেটাকে আমরা বলবো গ্যাস্ট্রোসাইসিস। ক্লিয়ার? গ্যাস্ট্রোসিস।
হ্যাঁ। আচ্ছা, এরপর আসি গ্যাস্ট্রোসাইসিসটা আসলে কি এবং এর বাদ বাকি নারী নক্ষত্র আমরা একটু দেখবো যে কি কি ধরনের কোশ্চেন আসে এখান থেকে। তো গ্যাস্ট্রোসাইসিস হচ্ছে কি, এটা সাধারণত রাইট সাইড অফ আম্বেলিকাস, মানে হচ্ছে আম্বেলিকাস মানে কি, যে আমাদের আম্বেলিকার রিজিয়ন বা আম্বেলিকাস যেটাকে বলে, বা নাভি এক কথায়। তো সে নাভির রাইট সাইডে, হ্যাঁ, সাধারণত রাইট সাইডে হয়। গ্যাস্ট্রোসিয়াসিসটা কোন সাইডে হয়? নাভির রাইট সাইডে। রাইট এই যে সাইড। এটা এটা গ্যাস্ট্রোসিয়াসিসের একটা চিত্র, এবং এই চিত্র আমরা দেখতে পাচ্ছি কোন সাইডে আছে, বেবির রাইট সাইড কোনটা, এইটা। তাহলে রাইট সাইডে হয় গ্যাস্ট্রোসাইসিসটা সাধারণত, হ্যাঁ। আচ্ছা, এরপর আছে কি, কোনো প্রোটেক্টিভ স্যাক, নো প্রোটেক্টিভ স্যাক। স্যাক মানে হচ্ছে থলি, স্যাক মানে কি, থলি। তারপরে নো প্রোটেক্টিভ স্যাক, কোনো স্যাক বা আলাদা কোনো থলি থাকে না। আচ্ছা, তো গ্যাস্ট্রো, এটা মনে রাখার কৌশল কি, গ্যাস্ট্রো থেকে আমরা মনে রাখবো গাটস আউট অ্যান্ড এক্সপোজড, ঠিক আছে। মানে গ্যাস্ট্রোসাইসিস বললে আমরা মনে করবো কি, গ্যাস্ট্রো মানে কি গাট, হ্যাঁ, গাটস আউট। গাটস আউট মানে কি, গাটস মানে হচ্ছে আমাদের যে ইন্টেস্টাইন গুলোকে এক কথায় গাট বলা হয়। তো গাটস গুলা বের হয়ে আসবে, তার মানে গ্যাস্ট্রোসিয়াসিস মানে গাটস আউট অ্যান্ড এক্সপোজড, মানে বাইরে খোলা থাকবে। তো এটাকে বলা হয় কি, গ্যাস্ট্রোসাইসিস। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, এরপর আসি ওমফ্যালোসিলি। আচ্ছা, ওমফ্যালোসিলির মধ্যে আমরা কিছু ক্লাসিক ইনফরমেশন দেখি, সেটা হচ্ছে যে এটাও বাই আমাদের অ্যাবডোমিনাল অর্গান গুলাকে আম্বেলিকাস যে রিজিয়ন বা আম্বেলিকাস, সেই আম্বেলিকাস দিয়ে বের করে, হ্যাঁ, বাইরের দিকে বের করে দেয়। তো এটার ক্ষেত্রে পার্থক্য হচ্ছে, এটার একটা ট্রান্স প্লাসে ট্রান্সপারেন্ট একটা স্যাক থাকে। স্যাক মানে কি, থলি, হ্যাঁ, স্যাক মানে হচ্ছে কি, থলি। একটা থলির মাধ্যমে এটা কাভার্ড থাকে। আচ্ছা, তো এই কাভারের মধ্যে কি কি থাকে, এই কাভারের মধ্যে কি কি থাকে? কাভারের স্যার মধ্যে এটা থাকে, জি বলেন। এটা কি ওই কারো রাইট এখানে সাউন্ড হচ্ছে, একটু মিউট করেন। রাইট সাইডেই স্যার, এটাও রাইট সাইডেই স্যার? না, রাইট সাইডে বলেছি আমি গ্যাস্ট্রোসিয়াসিস এর কথা, এখানে আমি হ্যাঁ আসছি কিন্তু এখন ওমফ্যালোসিলিতে, ঠিক আছে। আচ্ছা, গ্যাস্ট্রোসাইসিস বলছে কি, যে অ্যাবডোমিনাল অর্গান হার্নিয়েটস থ্রু আম্বিলিকাল রিং, মানে আম্বিলিকাল রিং এর যে কোনো জায়গায় বের হয়ে আসতে পারে, হ্যাঁ। বের হয়ে আসার পরে এটা কি হবে, থিন থিন ট্রান্সপ্লাসেন্ট স্যাক, মানে হচ্ছে একটা থলি বা একটা পাতলা আবরণ দ্বারা সেটা কাভারিং করা থাকবে সেই অর্গান গুলা, ঠিক আছে। পাতলা আবরণ দ্বারা ইয়ে থাকবে। আচ্ছা, এরপর আসি স্যাক কন্টেইনস। স্যাক কন্টেইনস মানে কি, যে যে থলিটা থাকবে সে থলির মধ্যে কি কি থাকবে, সে থলির মধ্যে থাকবে কি, পেরিটোনিয়াম, ঠিক আছে, পেরিটোনিয়াম থাকবে। তারপরে থাকবে হচ্ছে ওয়ার্টনস জেলি। ওয়ার্টনস জেলি নামে একটা এক ধরনের জেলি, সেই জেলিটাও এই স্যাকের মধ্যে বা এই থলিটার মধ্যে থাকবে। এরপর কি থাকবে, অ্যামনিয়ন। দ্যাট মিনস, তাহলে আমাদের আম্বেলিকার যে স্যাক, যে স্যাকটা বের হয়ে আসবে, এটা কিন্তু একটা এমসিকিউ হতে পারে। সেই স্যাকের মধ্যে কি কি থাকবে, পেরিটোনিয়াম, ওয়ার্টনস জেলি এবং হচ্ছে অ্যামনিয়ন। এই তিন ধরনের সাবস্টেন্স গুলা থাকে। আচ্ছা, ভাইয়া পেরিটোনিয়াম এটা লাইক কিরকম? আর হচ্ছে ওয়ার্থনস জেলি যেটা বললেন অ্যামিনন অ্যামনিয়ন। এগুলো একটা সাবস্টেন্সের নাম, বুঝছেন, আচ্ছা এগুলো কোনো মিনিং হয় না, এগুলো একটা সাবস্টেন্সের নাম। এটা জেলির মতো, প্রত্যেকটাই হচ্ছে লিকুইড, ঠিক আচ্ছা। আছে, প্রত্যেকটা জি জি। লিকুইড। পেরিটোনিয়াম কথাটার একটা মিনিং আছে, সেটা হচ্ছে যে আমাদের আহ পেরিনিয়াল এরিয়াতে বা পেরিনিয়াল রিজিয়নে যে অর্গান গুলো থাকে বা যে সাবস্টেন্স গুলো থাকে, সেই সাবস্টেন্স গুলো বের হয়ে আসলে এই সাবস্টেন্স গুলোকে এক এক কথায় বলে পেরিটোনিয়াম, হ্যাঁ। যেমন আমাদের পেরিনিয়াল এরিয়া কি থাকতে পারে, ইন্টেস্টাইন গুলো থাকতে পারে। তারপরে হচ্ছে আহ, না, সাধারণত পেরিনিয়াল এরিয়া না, পেরিনিয়াল এরিয়া উপরে থাকে ইন্টেস্টাইন, পেরিনিয়াল এরিয়াতে থাকে হচ্ছে যেমন কি ইউরিনারি ব্লাডার, ইউরেটার, ইউরেথ্রা, এগুলো থাকে।
তো এই সাবস্টেন্স গুলো যখন বের হয়ে আসবে তখন ওইটাকে বলা হবে কি পেরিটোনিয়াম। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে কি ওয়াটার্স জেলি। এটা এক ধরনের জেলি, লিকুইড এক কথায়, যে লিকুইড আমাদের স্টোমাক এবং হচ্ছে স্টোমাকের নিচে কি থাকে, স্মল ইন্টেস্টাইন, এরপরে থাকে কি থাকে লার্জ ইন্টেস্টাইন। ইন্টেস্টাইন গুলা আহ, কি করার জন্য, এগুলার ঘর্ষণ কমানোর জন্য, বা এগুলা আহ, যাতে আমাদের ভালোভাবে থাকে এক কথায়, তো সেটার জন্য এক ধরনের লিকুইড সাবস্টেন্স থাকে, সেটাকে বলা হচ্ছে ওয়াটার জেলি। যেমন আমাদের লাঞ্চের মধ্যে কি থাকে বলেন তো, লাঞ্চের মধ্যে কতদিন আমি বলছিলাম, লাঞ্চের মধ্যে কি সাবস্টেন্স থাকে অয়েলি করার জন্য, গত ক্লাসে বলা হয়েছে সারফেক্টেন্ট, সারফেক্টেন্ট থাকে। তো ঠিক সেম ভাবে লাঞ্চের মধ্যে যেমন সারফেক্টেন্ট থেকে কিসের কাজ করে, আমি ইঞ্জিনের উদাহরণ দিছিলাম, ইঞ্জিনকে যেমন গ্রিজ বা হচ্ছে মোবিল, ইঞ্জিন অয়েল দিলে ইঞ্জিন খুব ভালোভাবে চলে। হ্যাঁ, ঠিক সেম ভাবে আমাদের স্টোমাক বা আমাদের অ্যাবডোমিনাল ক্যাভিটির মধ্যে যেই জেলিটা থাকে, যে ফ্লুইডটা থাকে, সেটাকে বলা হচ্ছে কি ওয়াটার্স জেলি। এই জেলিটা কি করে, আমাদের অ্যাবডোমিনাল যেই অর্গানগুলো আছে, ইন্টেস্টাইন বলো বা হচ্ছে স্টোমাক, এই সবগুলোকে প্রপারলি মুভ করতে হেল্প করে। ঠিক আছে। তো এই জেলিটাও বের হয়ে আসবে ওই থলির মাধ্যমে, থলির মধ্যে। ঠিক আছে। এরপর আছে কি অ্যামনিয়ন। ঠিক আছে, অ্যামনিমো এক ধরনের ফ্লুইড, এটাও বের হয়ে আসবে। আচ্ছা, এরপর আসি দেখি কুইক মেমোরি ট্রিক্স। এখানে বলছে গ্যাস্ট্রো মানে হচ্ছে গাট এক্সপোজড, অম্ফা মানে হচ্ছে অর্গান ইন স্যাক। এটা মনে রাখার একটা কৌশল। কি কৌশল? অনেক সময় আমাদের পরীক্ষায় দুইটাই যদি চলে আসে বা একটা যদি চলে আসে, আমাদের কনফিউশন হয়ে যায় যে কোনটায় স্যাক থাকবে বা কোনটায় থাকবে না, ঠিক না? আমরা পড়ছি দুইটাই, গ্যাস্ট্রোসাইসিসও পড়ছি, ওমফ্যালিসিলিটাও পড়ছি, বাট আমাদের মনে হতে পারে আরে ওমফ্যালিসিলি নাকি গ্যাস্ট্রোসাইসিস, কোনটাতে থলি থাকবে কোনটাতে থাকবে না, এই ধরনের কনফিউশন হতে পারে। সো কনফিউশন দূর করার জন্য আমরা এইভাবে মনে রাখবো। কিভাবে? গ্যাস্ট্রোসাইসিস যখন আসবে তখন গ্যাস্ট্রোর প্রথম অক্ষর এই যে জি, এই জি থেকে নিব কি গাট, গাট এক্সপোজড। হ্যাঁ, আর ওমফ্যালোসিলি যখন থাকবে, তো ওমফার ও নিয়ে আমরা শর্টলি মনে রাখবো অর্গান ইন স্যাক। ঠিক আছে, এই দুটো ওয়ার্ড মনে রাখবো, তাইলে এই কনফিউশন থেকে আমরা কমপ্লিটলি দূর হতে পারবো। ভাইয়া একটা ক্লিয়ার? কোশ্চেন ছিল, তাহলে এখানে কি শুধু বলেন। ইন্টেস্টাইনটাই থাকবে নাকি আদার্স কোনো অর্গানও থাকতে পারে? আচ্ছা ঠিক আদার্স আছে। আদার্স 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 অ্যাবডোমিনালের মধ্যে যেই অর্গান গুলো থাকে, যেমন ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, লিভার, স্টোমাক, এই সবই বের হয়ে আসতে পারে। ঠিক আছে। তাহলে এটা মনে রাখার টেকনিকটা বোঝা গেছে? মনে রাখতে পারবেন সবাই? জি জি ভাইয়া। মনে থাকবে। হ্যাঁ, গ্যাস্ট্রো মানে আপনি প্রথম অক্ষর জি দিয়ে মনে রাখবেন গাট এক্সপোজড, জি দিয়ে মনে রাখবেন গাট এক্সপোজড, এবং ও দিয়ে মনে রাখবেন ওমফ্যালিসিলির, ও দিয়ে মনে রাখবেন অর্গান ইন স্যাক। এই দুইটা ওয়ার্ড, এই দুইটা ওয়ার্ড মনে রাখলে এই টোটাল জিনিসটা মনে থাকবে। এখন দেখি যে বেসিক আর কি কি পার্থক্য আছে এই দুইটা জিনিসের। ঠিক আছে। তো আমরা একটু আগে জিজ্ঞাসা করছিলেন একজন যে ওমফ্যালিসিলিটা কোথায় হয়। হ্যাঁ, তো আমরা এইখানে এই জিনিসটা আমরা দেখতে পারবো। ফিচার মানে লোকেশন, গ্যাস্ট্রোসাইসিসটা কোথায় হয়? গ্যাস্ট্রোসাইসিস আমরা পড়ে আসছি কোথায়, রাইট সাইড অফ রাইট আম্বিলিকাস। সাইডে। দ্যাট মিন্স আমাদের আম্বিলিকাস, বেবিদের যে আম্বিলিকাসটা থাকে, আম্বিলিকাসের ডান পাশে থাকবে, ডান পাশে হয় সাধারণত। ঠিক আছে, সাধারণত ডান পাশেই হয়। আচ্ছা, কিন্তু ওমফ্যালিসিলি যেটা মানে যেটা আর কি স্যাক বা এক কথায় থলি সহ বের হয়ে আসে, সেই ক্ষেত্রে এটা আম্বিলিকাসে, একটা আম্বিলিকাস মানে সোজাসুজি আম্বিলিকাসেই হয়। ঠিক আছে, রাইট সাইডে না লেফট সাইডে না, জাস্ট আম্বিলিকাস বা আম্বিলিকাস বরাবরই বের হয়ে আসে। ঠিক আছে। আচ্ছা, তো আমরা আরেকটা জিনিস জানছি যে গ্যাস্ট্রোসাইসিসে কোনো স্যাক থাকে না, ওমফ্যালিসিলিতে স্যাক থাকে। তো এখান থেকে কিন্তু দুই তিনটা বা একটা দুইটা এমসিকিউ আসতে পারে, অনেক ইম্পর্টেন্ট একটা শখ, আপনারা একটু মনোযোগ দিয়ে সবাই দেখবেন। এবং ক্লাসে মনোযোগী হলে আমার মনে হয় যে আশা করি বাসায় গিয়ে আর নতুন করে পড়া লাগবে না। এবং এটা আমার স্টুডেন্টরা যেটা বলে প্রতি বছরই, যে 1-2 বছর পরে গিয়েও যদি তারা এটা রিভিউ করতে যায়, তাদের এমনিতেই মনে পড়ে যায়। তো আমাদেরও এখানে যারা স্টুডেন্ট আমরা আছি বা আমরা যারা শিখছি, আমরা এটুকু মনোযোগ রাখবো যাতে আমাদের এই ক্লাসে পড়াটা হয়ে যায়, বাসায় গিয়ে যাতে একটু দেখলেই যাতে মনে পড়ে।
ঠিক আছে, কষ্ট করতে না হয়। আচ্ছা, বাওয়েল কন্ডিশন। বাওয়েল কন্ডিশন বলতে কি বোঝাচ্ছে? বাওয়েল কন্ডিশন বলতে বোঝাচ্ছে যে আমাদের যেই ইন্টারনাল যে অর্গান গুলা, যেই নাড়িভুড়ি গুলা বা স্টোমাক, নাড়িভুড়ি বলতে ইন্টেস্টাইন বা স্টোমাক বা আদার্স যে অর্গান গুলা, যেটা বের হয়ে আসবে বাইরে, আমাদের বডিতে বাইরে বের হয়ে আসবে। তো বাইরে বের হয়ে আসলে যদি সেটা কোনো কাভারিং না থাকে, তাহলে সেটা কি বাইরের পরিবেশে ওপেন থাকবে, থাকবে কিনা? কাভারিং না থাকলে সেটা বাইরের পরিবেশে ওপেন থাকবে। ওপেন থাকবে। যেমন স্টোমাক যদি বাইরে বের হয়ে আসে তাহলে বাইরের পরিবেশের সাথে ওপেন থাকবে। ইন্টেস্টাইন যদি বের হয়ে আসে নাভি দিয়ে, তাহলে সে বাইরের পরিবেশে কি ওপেন থাকবে। ওপেন থাকা মানে হচ্ছে সেখানে ইনফ্লামেশন হবে। ক্লিয়ার? দ্যাট মিনস গ্যাস্ট্রোসাইসিসে বাওয়েল কন্ডিশন কি হবে? ইনফ্লামড। ঠিক আছে, গ্যাস্ট্রোসাইসিসে ইনফ্লামেশন হয় বেশি, কিন্তু ওমফালিসিলিতে ইনফ্লামেশনটা কম হয়। কারণ হচ্ছে যে অর্গানগুলো বের হয়ে আসে, হ্যাঁ, এই অর্গানগুলো কি হয়? এই অর্গানগুলো হচ্ছে একটা কাভারিং এর মধ্যে থাকে, একটা স্যাকের মধ্যে থাকে, যেটা বাইরের পরিবেশে থেকে ওই জিনিসগুলোকে, ওই অর্গানগুলোকে সেভ করে। ওই জন্য ওমফ্যালিসিলিতে কি হবে? বাওয়েল কন্ডিশন নন ইনফ্লামড বা নর্মাল থাকে। ক্লিয়ার? আচ্ছা, এরপর আছে অ্যাসোসিয়েটেড অ্যানোমালিস। তো অ্যাসোসিয়েটেড অ্যানোমালিস বলতে বোঝাচ্ছে যে এই যে গ্যাস্ট্রোসাইসিস হলো বা ওমফ্যালিসিলি হলো, তো এটা হওয়ার পরে এর পাশাপাশি আরো কোনো সমস্যা হয় কিনা। হ্যাঁ, তো গ্যাস্ট্রোসাইটিসের ক্ষেত্রে দেখা যায় যে না, হয় না, কিন্তু ওমফ্যালিসিলির ক্ষেত্রে আরো সমস্যা হওয়ার পসিবিলিটি থাকে। ঠিক আছে। আচ্ছা, ইনফেকশন রিস্ক। তাহলে ইনফেকশন রিস্ক কোনটার হাই? যেটা ওপেন থাকবে সেটার হাই। তার মানে গ্যাস্ট্রোসাইটিস ওপেন থাকবে, কোনো থলি দ্বারা আবৃত থাকবে না, ওই জন্য গ্যাস্ট্রোসাইটিসের ইনফেকশন রিস্কটা হাই থাকবে, এবং হচ্ছে ওমফ্যালিসিলির ইনফেকশন রিস্কটা মডারেট হবে। ঠিক আছে। তো এখান থেকে কিন্তু একটা দুইটা এমসিকিউ কিন্তু আপনারা পেতে পারেন। তো আপনারা একটু এই ছকটা মনোযোগ দিয়ে পড়বেন, মনোযোগ দিয়ে দেখবেন, ছকটা অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা এই বেসিক যে ইম্পর্টেন্ট জিনিসগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বা নিয়ে আসার চেষ্টা করি, এবং প্রত্যেকটা ক্লাসে আমরা অল্প অল্প করে আগাচ্ছি, যাতে করে আপনারা প্রপার ওয়েতে বুঝতে পারেন। যেহেতু আমাদের সেশনটা অনেক আগে শুরু হয়ে গেছে, অন্যান্য বছর আমরা দেখা যাচ্ছে আহ 1 মাস আগেও শুরু করে থাকি বা 1.5 মাস আগেও কিছু ব্যাচ শুরু হয়। তো আপনাদের এই ব্যাচটা যেহেতু অনেক আগে শুরু হয়েছে, তো আমরা চেষ্টা করছি যে আপনাদেরকে প্রপার ভাবে সবকিছু দেওয়ার। তো আপনারাও ওইভাবে নেবেন, যাতে করে একদম পাই টু পাই আপনারা বুঝে যান এখান থেকে। তো আমরা এখন দেখবো প্যাথোফিজিওলজি। প্যাথোফিজিওলজি বলতে কি বোঝাচ্ছে? প্যাথোফিজিওলজি বলতে বোঝাচ্ছে যে আসলে যে জিনিসটা তৈরি হলো, আমরা এতক্ষণ দেখলাম যে গ্যাস্ট্রোসাইটিস এবং ওমফ্যালিসিলি, তো এই দুইটা জিনিস কেন তৈরি হয়, কি জন্য হয়, এটাই হচ্ছে প্যাথোফিজিওলজি। আচ্ছা, প্রথমে আমরা দেখি ফেলিওর অফ আম্বিলিক্যাল ওয়াল ক্লোজার। দ্যাট মিনস আমাদের যখন বেবিদের যখন মাদার হুম্বের মধ্যে সেল ডিভিশন হয়, জাইগোট থেকে যখন সেল ডিভিশন হয়ে হয়ে একটা বডি তৈরি হয়, তখন কি হয়, বডির পার্টস গুলাও কিন্তু একটা নির্দিষ্ট পর্যায়ে, হ্যাঁ, নির্দিষ্ট পর্যায়ে নির্দিষ্ট মাসে নির্দিষ্ট পার্টস গুলা কিন্তু তৈরি হয়। হুম, তো এই নির্দিষ্ট সময়ে যদি ওই পার্টস গুলো তৈরি না হয়, তখন কি হয়, তখন একটা সমস্যা তৈরি হয়। যেমন এখানে বলছে বাওয়েল এক্সপোজড। প্রথমে হচ্ছে বাওয়েল গুলা, পেটের মধ্যে যেই নাড়ি ভুঁড়িকে বলা হচ্ছে বাওয়েল। হ্যাঁ, তো বাওয়েল গুলো যখন এক্সপোজ হয়, বাওয়েল এক্সপোজ হলে কি হয়, কেমিক্যাল ইরিগেশন ফ্রম অ্যামনিওটিক ফ্লুইড। হ্যাঁ, অ্যামনিওটিক ফ্লুইড মানে কি? অ্যামনিওটিক ফ্লুইড কোথা থেকে বলেন তো? অ্যামনিওটিক ফ্লুইড কোথা থেকে? মায়ের পেটে থাকে, যখন বাচ্চাটা ওই অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে বড় হয় তখন। পেটে বলবে তো সাধারণ গ্রামের মানুষ বলবে পেটে, আপনারা নার্স হিসেবে কি বলবেন? ইউটেরাসে স্যার, ইউটেরাসে। হ্যাঁ, ইউটেরাস। দ্যাট ইউটেরাসে। মিনস ইউটেরাসে থাকবে। তো ইউটেরাসে যখন এই যে অ্যামনিওটিক ফ্লুইড, হ্যাঁ, এই অ্যামনিওটিক ফ্লুইড যখন কেমিক্যাল ইরিগেশন হবে, তখন এই বাওয়েলটা কি হবে, তখন ইনফ্লামেশন তৈরি হবে। বাওয়েল গুলা, যেহেতু বাওয়েল গুলো এক্সপোজ ছিল, কিসের মধ্যে এক্সপোজ ছিল? অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে এক্সপোজ ছিল, তখন কি হবে, ইনফ্লামেশন তৈরি হবে, মানে সংক্রমণ তৈরি হবে। সংক্রমণ তৈরি হওয়ার পরে কি হবে, বাওয়েল গুলো আস্তে আস্তে মোটা হয়ে যাবে। সংক্রমণ হলে অবশ্যই ফুলে যায়, তো ফুলে মোটা হয়ে যাবে।
এরপরে হচ্ছে কি রিস্ক অফ এনএসি অ্যান্ড ইনফেকশন। ঠিক আছে, তো এভাবে হচ্ছে কি আমরা প্যাথোফিজিওলজিটা দেখতে পাই। আবার এখানে চিত্রের মাধ্যমে ওটা বোঝানো আছে, আপনি একটু চিত্রটা দেখে নিন। এটা এখানে বলা আছে একদম কত সপ্তাহে হয়, 3rd থেকে 4th উইকস অফ জেস্টেশন। এটা একটা গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, সেটা হচ্ছে কি 3rd থেকে 4th উইকস অফ জেস্টেশন মানে হচ্ছে 3 থেকে 4 সপ্তাহ বয়সে কি হয়, গ্যাস্ট্রোসাইসিসটা হয়ে থাকে। কেন হয়ে থাকে? ডিউ টু ফেলিয়ার অফ মাইগ্রেশন অ্যান্ড ফিউশন অফ দ্য ল্যাটারাল ফোর্স অফ দ্য এমব্রায়োনিক ডিস্ক। আমাদের বেবিদের দেহে যে এমব্রায়োনিক ডিস্ক, হ্যাঁ, এই এমব্রায়োনিক ডিস্কটা ঠিকভাবে সেল ডিভিশন না হওয়ার কারণে, ফিউশন না হওয়ার কারণে এটা কি হয়, ছড়িয়ে ছিটিয়ে যায়। এবং কোথায় ছড়িয়ে ছিটিয়ে যায়? বডির বাইরে। হ্যাঁ, নাড়িভুড়িগুলো, বাবেলগুলো বডির বাইরে সেগুলো ছড়িয়ে ছিটিয়ে যায়। আচ্ছা, এরপরে কি আসে ডিসরাপশন অফ দ্য রাইট omphalocystenic artery as midgut returns to abdomen by the 10 weeks of gestation, causing ischemia of the abdominal wall and weakness than herniation. তো এরপরে কি হয়, এরপরে 10th উইকে এসে কি হয়, 10th উইকে এসে এই জিনিসগুলো ইসকেমিক হয়ে যায়, এবং হচ্ছে অ্যাবডোমিনাল ওয়াল ভেদ করে, হ্যাঁ, বাইরে বের হয়ে আসে। অ্যাবডোমিনাল ওয়াল যেহেতু ঠিকভাবে সেল ডিভিশন হয় না, ফিউশন হয় না, এই জন্য অ্যাবডোমিনাল ওয়াল ভেদ করে বাইরে চলে আসে। যেমন এখানে চিত্রের মাধ্যমে দেখেন, কি সুন্দরভাবে দেখানো হয়েছে। বুঝতে পারতেছেন চিত্র? চিত্রের মাধ্যমে দেখেন, হ্যাঁ, এই যে এখানে এখানে হচ্ছে ইউটেরাস, ঠিক আছে, এটা ইউটেরাস। ইউটেরাসের মাঝখানে হচ্ছে এখানে মাদার হোম। এখান থেকে দেখেন বের হয়ে আসছে, এই চিত্রটায় বের হয়ে বাইরে চলে আসছে, ঠিক আছে, বের হয়ে এখান থেকে বাইরে চলে আসছে। তো তাইলে কত সপ্তাহে হয়? 3rd to 4 উইকস অফ জেস্টেশন। হ্যাঁ, গ্যাস্ট্রোসাইসিস তৈরি হয়। গ্যাস্ট্রোসাইসিস যখন মাদার হোম্বের মধ্যে থাকে তখন তৈরি হয় 3rd to 4th উইকসে। এবং হচ্ছে অ্যাবডোমেন ভেদ করে যখন বের হয়, সেটা কখন বের হয়? 10 উইকসে। 10 উইকস অফ জেস্টেশনে তখন হচ্ছে অ্যাবডোমেন ভেদ করে, অ্যাবডোমিনাল ওয়াল ভেদ করে হার্নিয়েট হয়, মানে বাইরে চলে আসে। ঠিক আছে, আচ্ছা, প্যাথোফিজিওলজি ফিজিওলজি গেল। এবার আমরা দেখি যে দুইটার কি কি ক্লিনিক্যাল ফিচারের মধ্যে কি কি পার্থক্য আছে, আমরা একটু দেখি। তো ক্লিনিক্যাল ফিচার্স অফ গ্যাস্ট্রোসাইটিস এর মধ্যে আমরা দেখি যে ভিজিবল লুপস অফ বাওয়েল আউটসাইড অ্যাবডোমেন, মানে আমরা খালি চোখেই দেখতে পারি যে নাড়ি ভুঁড়িগুলো পেটের বাইরে বা নাভির আশেপাশে, পেটের বাইরে বের হয়ে আছে। এটা আমরা ভিজিবল মানে খালি চোখ। বলেন। সরি স্যার, স্যার ওই যে অ্যাবডোমিনাল ওয়াল ভেদ করে যে স্যার বাইরে চলেছে 10 উইক স্যার। 10 উইকস এটা ওকে হার্নিয়েশন ওকে হয়, স্যার, হ্যাঁ, ওকে হার্নিয়েশন হয়ে 10 ওকে উইকসে বের হয়ে আসে। ঠিক আছে, 10 উইকসে ওকে হার্নিয়েশন হয়ে টোটালি বের হয়ে আসে, কিন্তু এটা ফর্মেশনটা তৈরি হয় 3rd to 4 উইকসে। জি স্যার, ওকে স্যার। আচ্ছা, এখন ক্লিনিক্যাল ফিচার্স অফ গ্যাস্ট্রোসাইটিস আমরা দেখছি যে আমরা যে বাইরে যেই নাড়িভুঁড়িগুলো দেখতে পারি যে নাভির আশেপাশে, সেটা আমরা দেখতে পারি খালি চোখেই। তো ওই জন্য এটাকে বলা হচ্ছে কি ভিজিবল লুপস অফ বাওয়েল আউটসাইড অ্যাবডোমেন। তো বাওয়েল কি কি আছে, বাওয়েলের মধ্যে আমরা কি কি দেখতে পাই, কি কি বৈশিষ্ট্য দেখতে পাই? ইডেমাটাস, থিকেন্ড অ্যান্ড ইনফার্ম। মানে হচ্ছে ইডেমাটাস মানে কি, মানে ফুলে যাওয়া। মানে ওর মধ্যে বাওয়েলের মধ্যে মনে হয় পানি পানি ঢুকানো আছে। স্বাভাবিকভাবে বাওয়েল কিন্তু একদম চুপসানো থাকে স্বাভাবিক অবস্থায়, যখন বাওয়েলের মধ্যে কোনো ময়লা না থাকে। তো যেহেতু বাইরে বের হয়ে আসবে, তাহলে সেটা কি বাওয়েলের একটা অস্বাভাবিক মুভমেন্ট। সো অস্বাভাবিক অবস্থায় বাওয়েলটা দেখতেও অস্বাভাবিক মনে হবে। কি কি অস্বাভাবিক মনে হবে? এডেমেটাস মানে হচ্ছে ফুলা মনে হবে। থিকেন্ড মানে হচ্ছে স্বাভাবিকের চেয়ে মোটা মনে হবে। ইনফ্লামড মানে হচ্ছে সংক্রমিত মনে হবে, মানে রেডনেস দেখা যাবে বা কোথাও কোথাও র্যাশ দেখা যাবে। দ্যাট মিনস দেখলে বোঝা যাবে যে না, এখানে কোনো ইনফ্লামেশন আছে। ক্লিয়ার? আচ্ছা, অন্যদিকে অমফেলিসিলিতে আমরা কি দেখতে পাই? অমফেলিসিলি যেটা, সেটাতে আমরা দেখতে পাই স্মুথ অ্যান্ড শাইনি স্যাক, মানে একটা থলি, যেটা থলির বাইরে থেকে আমরা, থলিটা এত স্মুথ বা এত পরিষ্কার যে থলির বাইরে থেকে ভিতরে যেই নাড়ি ভুড়িগুলা এগুলো দেখা যাবে। ঠিক আছে, আচ্ছা, এরপর আসে অর্গানস ইনসাইড। আচ্ছা, এই যে থলিটা বের হয়ে আসবে, এই থলির মধ্যে কি কি থাকবে আমি একটু আগে
বলেছিলাম থলির মধ্যে কি কি থাকতে পারে, এখানেও বলা আছে। ইন্টেস্টাইন থাকতে পারে, লিভার থাকতে পারে, স্প্লিন থাকতে পারে এবং আদার্স অর্গানও থাকতে পারে। ঠিক আছে, অনেক সময় যদি স্টোমাক ফর্ম না করে ঠিকভাবে, তো স্টোমাকও থাকতে পারে। তো এরকম আরো কিছু অর্গানও থাকতে পারে। তো আমরা এই তিনটাই মূলত শিখবো। তাহলে যদি অম্ফালিসিলি হয়, তাহলে অম্ফালিসিলি হলে যে স্যাকটা থাকবে, যে স্যাকটা বের হয়ে আসবে, সেই স্যাকের মধ্যে কি কি থাকতে পারে? ইন্টেস্টাইন, লিভার, লিভার, স্প্লিন। স্প্লেন। আচ্ছা, এখন আরেকটা কোশ্চেন হচ্ছে গ্যাস্ট্রোসাইসিসের ক্ষেত্রে আমরা যেই অর্গানগুলো বাইরে দেখতে পাই, সেটা কি ভিজিবল থাকে নাকি নন ভিজিবল থাকে? অবশ্যই ভিজিবল থাকবে। আচ্ছা, ভিজিবল যদি থাকে তাহলে সেই জিনিসগুলো কেমন দেখা যায়, সেই তার বৈশিষ্ট্য কেমন থাকে, ক্যারেক্টারিস্টিক্স কেমন থাকে? 3 রকম: এডিমাটাস, থিকেন্ড এন্ড ইনফ্লামড। ঠিক আছে, মানে ফোলা থাকবে, মোটা থাকবে এবং মনে হবে যে ইনফ্লামেশন আছে, কোন রেডনেস থাকতে পারে, বা হচ্ছে ইচিং হইলে যেমন র্যাশ দেখা যায় সেরকম র্যাশ হইতে পারে। ঠিক আছে। আচ্ছা, এখন আসি ডায়াগনোসিস মানে আমরা কিভাবে বুঝবো? হুম, তো সাধারণত প্রিনেটাল, যখন আমরা আল্ট্রাসাউন্ড করি, প্রিনেটাল আল্ট্রাসাউন্ড করলে তখন বেবির মুভমেন্ট পর্যন্ত দেখা যায়, এবং হচ্ছে বাইরে যদি কোনো অর্গান বের হয়ে আসে সেটাও প্রিনেটাল আল্ট্রাসাউন্ডে দেখা যায়। এছাড়াও ম্যাটারনাল সিরাম এএফপি, এটা টেস্ট করা হয়। ম্যাটারনাল সিরাম এএফপি যদি টেস্ট করা হয়, এই টেস্ট থেকেও ডক্টররা বুঝতে পারেন যে না, আসলে ফিটাস কোনো অ্যানোমালিস আছে, ফিটাসে কোনো বার্থ অ্যানোমালিস থাকতে পারে। ঠিক আছে, এএফপি টেস্ট করে তখন বোঝা যায়। আচ্ছা, হাই অ্যাসোসিয়েশন উইথ, মানে কোন মায়েদের ক্ষেত্রে এটা বেশিরভাগ হয়ে থাকে, কোন মায়েদের বেবিদের ক্ষেত্রে এটা বেশি হয়ে থাকে? কনজেনিটাল হার্ট ডিজিজ, যেসব মায়েদের জন্মগতভাবে হার্ট ডিজিজ হয় সেক্ষেত্রে হয়। এরপরে নিউরাল টিউব ডিফেক্টস, যদি যেসব মায়েদের বাচ্চাদের নিউরাল টিউব মানে কি, মানে মস্তিষ্কের যে খোলস, সে খোলসের মধ্যে আহ এক কথায় সিএসএফ, সেরেব্রোস্পাইনাল ফ্লুইড, যে টিউবের মধ্যে থাকে সেটাকে বলা হচ্ছে কি নিউরাল টিউব। মানে মাথা থেকে শুরু করে মাজা পর্যন্ত, হ্যাঁ, আমাদের ভার্টিব্রার শেষ মাথা পর্যন্ত আমাদের যেই সেরেব্রোস্পাইনাল ফ্লুইড থাকে এবং হচ্ছে স্পাইনাল কর্ড থাকে, এটাকে বলা হচ্ছে, এই টিউবটাকে বলা হচ্ছে কি নিউরাল টিউব। যদি এই নিউরাল টিউবের কোথাও লিকেজ থাকে, ঠিক আছে, নিউরাল টিউবের কি কোথাও যদি লিকেজ থাকে অথবা কোথাও যদি ডিফেক্ট থাকে, যে লিকেজ নাই কিন্তু কোথাও চিকন, কোথাও কি আবার মোটা, ঠিক আছে, এরকম যদি কোনো ডিফেক্ট থাকে, সেক্ষেত্রেও বেবি হচ্ছে এই ধরনের অ্যানোমালিস হওয়ার চান্স থাকে। এছাড়াও ট্রাইজমি মানে হচ্ছে ভাইয়া আহ এগুলা কি মায়ের থাকবে না বাচ্চার হবে? বাচ্চার বাচ্চার বাচ্চা জন্মগত হার্ট ডিজিজ যদি থাকে সেক্ষেত্রে হবে, নিউরাল টিউব ডিফেক্ট থাকলে হবে। এবং হচ্ছে ট্রাইজমি মানে হচ্ছে এই যে 13, 18 এবং 21 নম্বর ক্রোমোজোম, এই ক্রোমোজোম গুলো যদি ঠিকভাবে ফিউশন না হয়, সেই ক্ষেত্রেও এই ধরনের ডিজিজ হতে পারে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটাও বেশ একটা ইম্পর্টেন্ট, ডায়াগনোসিস কিভাবে করা হয়। ভাইয়া ম্যাটারনাল সিরাম, ট্রিজোমিটা আবার একটু বলবেন? ট্রাইজমি ট্রাইজমি মানে ট্রাইসোমি। হচ্ছে ট্রাইজমি মানে হচ্ছে অ্যাবনর্মাল ক্রোমোজোমাল ফরমেশন। হ্যাঁ, যদি ক্রোমোজোম, এই 13 নম্বর, 18 নম্বর এবং 21 নম্বর ক্রোমোজোম, এই ক্রোমোজোম গুলো যদি ঠিকভাবে ফিউশন না হয় বা সেল ডিভিশন না হয়, সেক্ষেত্রেও এই ধরনের প্রবলেম হতে পারে। ঠিক আছে, আমাদের ক্রোমোজোম তো বুঝছেন আমাদের সেলের মধ্যে থাকে, হ্যাঁ, নিউক্লিয়াসের দুই পাশে দুইটাতে ডানার মতো থাকে, ওগুলোকে বলা হয় কি ক্রোমোজোম। আচ্ছা, এরপর আসি ইমিডিয়েট নার্সিং ম্যানেজমেন্ট। ঠিক আছে, আমাদের কোন একটা পেশেন্টের হচ্ছে অম্ফালিসিলি হইলো বা গ্যাস্ট্রোসাইসিস হলো, তো এখন অ্যাজ এ নার্স হিসেবে আমরা কি করব, আমাদের কি করণীয়? আমাদের করণীয় এটা হচ্ছে যে, আচ্ছা, আমাদের করণীয়টা এখানে না দেখি আমরা একটু বলার চেষ্টা করি, দেখি কে কে পড়ছেন, মানে কে কে জানেন এই ধরনের পেশেন্ট, কে কে পাইছেন হসপিটালে, পাইছেন কেউ? না ভাইয়া কখনো দেখি নাই। না পাইনি আচ্ছা তো। আচ্ছা, স্যার পাইছি, আমি কিন্তু হচ্ছে পিছনে স্যার, সামনের দিকে পাইনি, কিন্তু পিছনে স্যার মেরুদণ্ডের যে ওটা স্যার, তাহলে কি? ওইটা হচ্ছে স্পাইনা বায়োফিডা।
ওটা আমরা পড়াবো, ও ওটা আমাদের সামনের টপিকে, নেক্সট টপিকে থাকবে। এবং ওকে, স্পাইনা বাইফিডের আবার 3টা টাইপস আছে, সো 3টা জি টাইপস আমরা পড়বো। স্পাইনা আচ্ছা। বাইফিডা ওকালটা, স্পাইনা বাইফিডা মেনিনজোকিলি, মাইলো মেনিনজোকিলি, এগুলো আমরা পড়বো, সমস্যা নাই। তো আমরা, আপনারা যদি চান আমরা আজকে ক্লাসেই করে দিতে পারি, বাট আপনাদের প্রেশার হয়ে যাবে বোধহয়, আমি স্লোলি আগাচ্ছি যাতে আমরা একটা টপিক খুব সুন্দরভাবে বুঝতে পারেন। ঠিক আছে, আমরা নেক্সট স্পাইনা বাইফিডা পড়বো। আচ্ছা, তাহলে এই ধরনের পেশেন্ট পান নাই তো, সাপোজ কোন একটা পেশেন্টের যদি এরকম হয় যে না গ্যাস্ট্রোসাইটিস হয়েছে, তো বাইরে হচ্ছে এরকম অ্যাবডোমিনাল অর্গান গুলো বাইরে, আমাদের আম্বিলিকাসের বাইরে আছে, তখন আপনি কিভাবে ম্যানেজ করবেন? কেউ একজন বলতে পারবেন? নিজের মাথা থেকে বের করেন যে আমি একটা এরকম পেশেন্ট পেলাম আমার সামনে, তো আমি এরকম পেশেন্ট পেয়ে আমি কিভাবে তার কেয়ারটা নিব এজ এ নার্স হিসেবে? বলতে পারবেন কেউ? স্যার, এই ধরনের পেশেন্টের প্রথম হচ্ছে এবিসি যে ম্যানেজমেন্ট হুম, সেটা করতে হবে। তারপর হচ্ছে জি, যেহেতু ইন্টেস্টাইন বাহিরে, সেটা হচ্ছে কোনোভাবে হুম, হুম, বেঁধে দেয়া বা স্টেরাইল গজ দিয়ে বা এভাবে কিছু করা যায় কিনা, সেগুলো আর মুখে খাইতে দেওয়া যাবে না, ফ্লুইড দিতে হবে, হুম। হ্যাঁ, এই ধরনের কিছু স্যার। থ্যাংক ইউ সো মাচ। আর কেউ কিছু অ্যাড করবেন? আর কেউ কিছু অ্যাড করতে চান? থ্যাংক ইউ সো মাচ। তো অনেকটাই বলেছে। তো আমাদের অ্যাজ এ নার্স হিসেবে আমাদের এই জিনিসগুলো আমাদের মাথা থেকে বের করতে হবে, বই থেকে আমাদের পড়ে। আমি যদি মাথা থেকে কিছু বের করতে চাই, বের করতে পারি, তাহলে দেখবো যে বইয়ের পড়াটা আমার কাছে ইজি মনে হবে। ঠিক আছে, তো এই জিনিসটা আপনারা ট্রাই করবেন। এটা হচ্ছে এক ধরনের ব্রেন স্টর্মিং। তো আমরা দেখি ইমিডিয়েট নার্সিং ম্যানেজমেন্ট আমরা কি কি করি। প্রথমে প্রিওরিটি বেসিস, আমাকে আগে দেখতে হবে যে না তার কোন জায়গাতে বেশি সমস্যা। এখন আমি যদি দেখি যে হ্যাঁ তার অর্গান গুলো বের হয়ে আছে বাট সে শ্বাস নিতে পারছে না, এখন শ্বাস নেওয়াটা আগে জরুরি নাকি অর্গান গুলো আগে ঠিক করা আগে জরুরি, কোনটা? তাহলে আগে আমাদের শ্বাস নেওয়াটা দেখতে হবে। এই জন্য প্রথমেই আমাদের কি করতে হবে, প্রিওরিটি বেস কেয়ার অবশ্যই ম্যানেজ করতে হবে। তো যদি শ্বাস নিতে প্রবলেম হয়, তাহলে দেখা যাবে যে সে প্রথমেই শ্বাস প্রশ্বাস না নেওয়ার কারণে সে বাচ্চাটা মারা যাবে। তো আমরা পরবর্তী স্টেজে হ্যাঁ অমফেলিসিলি বা গ্যাস্ট্রোসাইটিসের কেয়ারটা নিতেই পারবো না, ওই পর্যন্ত যাওয়ার আগেই বাচ্চা মারা যাবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, প্রিওরিটি বেসিস কেয়ার নেব। আমরা দেখবো যে তার শ্বাস প্রশ্বাস ঠিকভাবে নিচ্ছে কিনা, ব্রেথিং ঠিকভাবে নিচ্ছে কিনা। হ্যাঁ, দ্যাট মিনস ও যেমন বললো এবিসি, হ্যাঁ এবিসিটা আমরা মেনটেন করব। এরপরে আসবো, আমরা দেখব যদি কোভার এক্সপোজড বাওয়েল উইথ, যদি আমরা দেখি যে না অর্গানগুলো বের হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা কি করব, কভার করব কি দিয়ে, স্টেরাইল স্যালাইন শক গজ, মানে হচ্ছে স্টেরাইল স্যালাইন যেটা থাকবে, সেই স্যালাইন প্রথমে গজে ভিজাবো, গজে ভিজানোর পরে সেটা কি করব, সেটাকে কাভার করে রাখবো। যে অর্গান গুলো বের হয়ে যাবে সেই অর্গান গুলাকে কাভার করে রাখবো, যাতে কি হয়, যাতে করে বাইরের যেই পার্টিকেলস, বাইরের যে ডার্টি পার্টিকেলস গুলো আছে বা হচ্ছে ইনফেকশনের সোর্স গুলো আছে, সেই সোর্স গুলো থেকে যাতে ওই অর্গান গুলো সেফ থাকে। ঠিক আছে, এরপরে কি করব, প্লাস্টিক বাওয়েল ব্যাগ, এটা হসপিটালে পাওয়া যায়। তো প্লাস্টিক বাওয়েল ব্যাগ দিয়ে আমরা ওই গজ গজ সমেত যে অর্গান গুলো আসবে সেই অর্গান গুলোকে আমরা কি করব, আমরা কাভার করে রাখবো। ঠিক আছে, এবং আমরা কি করব, যদি স্যাক কাভার স্যাক উইথ, যদি অর্গান গুলো সাথে সাথে যদি থলিটাও বের হয়ে আসে, হ্যাঁ তাহলে শুধু আমরা কি করব, শুধু আমরা স্টেরাইল স্যালাইন শক গজ দিয়ে আহ ঢেকে রাখলেই হবে। এবং হচ্ছে ওইটাকে আমাদের খুব সতর্কতার সাথে রাখতে হবে, যাতে করে কি হয় না হয় যে ওই স্যাক বা ওই থলিটা যাতে ছিদ্র না হয়ে যায়। ঠিক আছে, আর উপর আমরা কি দিয়েছি, প্লাস্টিক বাওয়েল ব্যাগ। হ্যাঁ, যদি এই স্যাক সহ যদি না বের হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, প্লাস্টিক বাওয়েল ব্যাগ দিয়ে সেই গজ সমেত যে অর্গান গুলো থাকবে সেই অর্গান গুলোকে আমরা সেই প্লাস্টিক ব্যাগের মধ্যে রাখবো, যাতে করে কি হয় সেটা সেফ থাকে, বাইরের ধুলা ময়লা এবং হচ্ছে ইনফেকশনের সোর্স থেকে যাতে সেফ থাকে। ঠিক আছে, আচ্ছা এরপরে আসে কি, প্রিভেন্ট স্যাক রাপচার। অবশ্যই আমরা ওই থলিটা যাতে রাপচার না হয়, সেজন্য আমরা সতর্কমূলক ব্যবস্থা নিব। পজিশন, কোন পজিশনে রাখবো, অবশ্যই আমরা সুপাইন অথবা স্লাইড হিপ ফ্লেকশন পজিশনে রাখবো। কেন, কারণ যদি আমি বেবিটাকে যদি প্রনি পজিশনে রাখি, দ্যাট মিনস উপর করে রাখি, তাহলে কি হবে, ওই যে
ইন্টেস্টাইনাল যে পার্ট গুলো, সেই পার্ট গুলো বেডের সাথে লেগে যাবে বা অন্য যেই জিনিসের উপর বেবিকে রাখা হবে সেই জিনিসের সাথে জিনিসগুলো লেগে ইনফেকশনের সোর্স হতে পারে এবং ওই জিনিসগুলোর মাধ্যমে হ্যাঁ অর্গান গুলোও ক্ষতিগ্রস্ত হতে পারে। ঠিক আছে, এই জন্য আমরা কি পজিশনে রাখবো? হয় সুপাইন মানে চিৎ করে শুয়ে রাখবো, অথবা স্লাইড হিপ ফ্লেকশন। স্লাইড হিপ ফ্লেকশন মানে হচ্ছে কাত করে বা হচ্ছে কোমর হচ্ছে উঁচু করে, ওরকম পজিশন আমরা রাখবো। এরপরে হচ্ছে কি, আমরা অবশ্যই যেহেতু আমাদের অর্গান গুলা আমরা যে খাবার খাই, মুখ দিয়ে যদি বেবিকে খাবার খাওয়াই, সে খাবারটা কোথায় যাবে? ইন্টেস্টাইনের মধ্যে যাবে। তো সেই ইন্টেস্টাইন গুলো যদি বাইরে থাকে, পেটের বাইরে, তাহলে বেবিকে যদি খাবার খাওয়াই, তাহলে সেই খাবারগুলা বডির বাইরে চলে আসবে, তাই না? তো সেটা কন্ট্রোল করা আরো আমাদের পক্ষে কঠিন হবে, সেই ইন্টেস্টাইনাল অর্গান গুলা কন্ট্রোল করা আমাদের পক্ষে আরো কঠিন হবে। ওই জন্য আমরা বেবিকে যতক্ষণ পর্যন্ত না এটা রিকভার করা হচ্ছে এই জায়গা থেকে, ততক্ষণ পর্যন্ত আমরা এনপিও রাখবো, না খাইয়ে রাখবো। প্রয়োজনে আমরা এনজি টিউব করে দিব, এবং হচ্ছে এনজি টিউবের মাধ্যমে আমরা শুধু নিউট্রিশন যে ফুড গুলো আছে সেগুলো দিব, বাট মুখ দিয়ে আমরা কোনো খাবার দিব না, বা যে নর্মাল বেবিদের যেরকম কন্টিনিউয়াস ফিডিং করানো হয় সেভাবে খাওয়ানো যাবে না। ঠিক আছে, আচ্ছা। এরপর হচ্ছে আইভি ফ্লুইড। আইভি ফ্লুইড দিব, বাট এটা হচ্ছে আমাদের একটা রেঞ্জ ওয়াইজ দিব, যাতে করে ওভার ফ্লুইডও না হয়, আবার ডিহাইড্রেশনও না হয়। দ্যাট মিনস বেবির যতটুকু প্রয়োজন আমরা সেই অনুযায়ী তাকে আইভি ফ্লুইড দিব। এরপরে আমরা থার্মোরেগুলেশন মানে হচ্ছে বেবির টেম্পারেচার ঠিক আছে কিনা, টেম্পারেচার নর্মাল আছে কিনা সেটা আমরা লক্ষ্য রাখবো। কারণ এই ধরনের ডিজিজের ক্ষেত্রে সাধারণত হাইপোটেনশন হয়ে যায়, হাইপোটেনশন হয়ে বেবি শকে চলে যেতে পারে। তো আমরা খেয়াল রাখবো বেবির টেম্পারেচার হাইপো হয়ে যাচ্ছে কিনা। এরপরে দেখবো ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক্স, এবং যে অ্যান্টিবায়োটিক্স গুলো ডক্টর সাজেস্ট করবে সেই অ্যান্টিবায়োটিক্স গুলো আমরা বেবিকে ঠিক মতো দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের নার্সিং ম্যানেজমেন্ট। এরপর আমরা দেখি যে এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে সাধারণত উইদাউট সার্জিক্যাল ম্যানেজমেন্ট আমরা বেবিকে শুধুমাত্র ওষুধের মাধ্যমে রিকভার করতে পারি না। সো সার্জিক্যাল ম্যানেজমেন্ট আমাদের অবশ্যই করতে হবে। তো সার্জিক্যাল ম্যানেজমেন্টের জন্য আমরা অবশ্যই এটা ডক্টরদের উপর ছেড়ে দিই সাধারণত, বাট আমরা কিছু প্রি অপারেটিভ অ্যাক্টিভিটিস গুলো করে থাকি। হ্যাঁ, প্রি অপারেটিভ এবং পোস্ট অপারেটিভ কিছু অ্যাক্টিভিটিস করে থাকি। ঠিক আছে, তো প্রি অপারেটিভ অ্যাক্টিভিটিস এর মধ্যে আমরা একটু আগে পড়ে আসছি যে কি কি করবো, কভার করবো, স্যালাইন দিয়ে কি স্যালাইন শক গজ দিয়ে কভার করে রাখবো। এরপরে হচ্ছে খোলা থাকলে প্লাস্টিক বাওয়েল ব্যাগ দিয়ে রাখবো। আহ, এগুলো হচ্ছে আমাদের প্রি অপারেটিভ ম্যানেজমেন্টে বলা যায় এক কথায়। এরপরে আসছি আমাদের যে যখন সার্জিক্যাল প্রসিডিউর হয়ে যাবে, তখন আমরা কি ব্যবস্থা নিব? আচ্ছা, তখন ব্যবস্থা হচ্ছে আমাদের পোস্ট অপারেটিভ নার্সিং কেয়ার অফ গ্যাস্ট্রোসাইটিস এন্ড লম্ফোলিক্যালি, মেইনটেইন এয়ারওয়ে অক্সিজেনেশন এবং হচ্ছে রেসপিরেটরি রেট এবং স্যাচুরেশন ঠিক আছে কিনা এই জিনিসগুলো আমরা দেখবো। এরপরে হচ্ছে রেসপিরেটরি ডিস্ট্রেস আমরা অবজার্ভ করবো, যে না তার অ্যাবডোমিনাল অর্গান গুলো যে ভিতরে দেওয়া হয়ে গেছে, দেওয়ার পরে যে পেট ক্লোজ করে দেওয়া হয়েছে, উনটা ক্লোজ করে দেওয়া হয়েছে, তো তার ফলে বেবি হচ্ছে ঠিক মতো রেসপিরেটরি রেটটা ঠিক থাকছে কিনা, এয়ার ওয়েটা ঠিক থাকছে কিনা, রেসপিরেটরি রেট ঠিক থাকছে কিনা, এবং যে রেসপিরেশন নিচ্ছে সেই রেসপিরেশনের মাধ্যমে অক্সিজেনের যে ডিমান্ড সেটা পূরণ হচ্ছে কিনা, এই জিনিসগুলো আমরা দেখবো। এরপর স্ট্রিক্ট ইনটেক আউটপুট চার্ট, অবশ্যই আমরা স্ট্রিক্টলি ইনটেক এবং আউটপুট চার্টটা মেনটেন করবো, এবং ইনশিওর করব যেন প্রতিদিন হ্যাঁ অন্তত পক্ষে অন মিলিলিটার পার কেজি পার ঘন্টা আমরা আউটপুট পাই। হ্যাঁ, এটা আমরা ইনশিওর করবো। ঠিক আছে, দ্যাট মিনস একটা বেবির নর্মাল ইউরিন আউটপুট কত? অন মিলিলিটার পার কেজি পার ঘন্টা। আচ্ছা, এরপরে কি আছে? মেনটেন আইভি ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইট ব্যালেন্স, সেটা আমরা আইভি ফ্লুইডের মাধ্যমে দিতে পারি, বা আমরা যে এনজি করেছিলাম সেই এনজি টিউবের মাধ্যমে দিতে পারি। ঠিক আছে, কিন্তু হ্যাঁ আরেকটা কথা, যে যখন আমাদের সার্জিক্যাল প্রসিডিউর যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের কি করতে হবে? বেবিকে এনপিও রাখতে হবে, এবং যতক্ষণ পর্যন্ত না সার্জিক্যাল রিপেয়ার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা বেবিকে এনপিও রাখবো। শুধু এনপিও রাখবো না, যেই ভিতরে যেই অর্গানগুলো থাকবে সেই অর্গানগুলোর মধ্যে যাতে কোনো ফ্লুইড না যায়। হ্যাঁ, যেমন পেট থেকে আমাদের ফ্লুইড কোথায় যায়?
স্টোমাক থেকে ইন্টেস্টাইনের মধ্যে যায়, তাই না? তো এখন আমি যদি স্টোমাকে খাবার না দেই, স্টোমাকে কোনো কিছু না দেই, তাহলে সেই খাবারটা বা সেই সাবস্টেন্স গুলা ইন্টেস্টাইনের মধ্যে যাবে না। হ্যাঁ, তবে যদি যেও থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, পেটের মধ্যে অনেক সময় স্যালাইভা যায়, অনেক সময় অনেক ফুড পার্টিকেল যেতে পারে। সেক্ষেত্রে আমরা এনজি টিউব দিয়ে সাকশন করে সেই জিনিসটা বের করে দিব, যতক্ষণ পর্যন্ত না আমাদের সার্জিক্যাল রিপেয়ার হচ্ছে। ঠিক আছে, এরপরে গিয়ে আমরা হচ্ছে ফ্লুইড দিব। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত না আমাদের রিপেয়ার হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা শুধুমাত্র আইভি ফ্লুইড দিয়ে ইলেকট্রোলাইট ব্যালেন্স করার ট্রাই করবো। ঠিক আছে, এরপর আছে প্রোভাইড টিপিএন আনটিল বাওয়েল ফাংশন রিটার্ন। এরপর আছে ইন্সপেক্ট ইনসিশন অর শাইলো, কিপ ড্রেসিং ক্লিন অ্যান্ড স্টেরাইল। মানে হচ্ছে আমাদের যেই জায়গাটাতে হ্যাঁ ইনসিশন করা হবে, মানে কাটা হবে, সার্জিক্যাল প্রসিডিউরের সময় যে জায়গাটা কাটা হবে সেই জায়গাটা আমাদের অবশ্যই কি রাখতে হবে, ক্লিন রাখতে হবে এবং হচ্ছে স্টেরাইল রাখতে হবে, রেগুলার ড্রেসিং করতে হবে, যাতে করে ওই জায়গাটাতে কোনো ইনফেকশনের সোর্স না তৈরি হয়। ঠিক আছে, এবং বাইরের যে পরিবেশ থেকে ওখানে যেন কোনো ইনফেকশন না তৈরি হয়, সেজন্য আমাদের খেয়াল রাখতে হবে। এরপর আছে প্রোভাইড পেইন ম্যানেজমেন্ট। হ্যাঁ, তার পেইন যদি হয়, আমরা অনেক সময় দেখি যে এই ধরনের বেবিরা কন্টিনিউয়াস কান্না করতে থাকে, যদি কান্না খুব বেশি করে, তো সেক্ষেত্রে আমরা বুঝবো যে না, পেইন ম্যানেজমেন্ট ঠিকভাবে হচ্ছে না। তো তখন আমরা ডক্টরের পরামর্শ অনুযায়ী পেইন ম্যানেজমেন্ট করব। যদি বডি ঠান্ডা হয়ে যায়, সেক্ষেত্রে আমরা ওয়ার্ম করব, এবং প্রিন্টাল যে সাপোর্ট গুলো দেওয়া, সেই সাপোর্ট গুলো আমরা অবশ্যই প্রোভাইড করব। তো এই ম্যানেজমেন্টের বিষয়টা হচ্ছে কি, যে আমাদের কোনো একটা উদ্দীপকে এই ধরনের কয়েকটা ম্যানেজমেন্ট দিয়ে দিবে। কয়েকটা ম্যানেজমেন্ট আমাদের উদ্দীপকে দিয়ে দিবে, দিয়ে দিয়ে বলবে যে এটা কোন ডিজিজকে ইন্ডিকেট করে। তো আপনাদেরকে বলতে হবে যে এই ম্যানেজমেন্টটা কোন ডিজিজের ক্ষেত্রে আপনি করেন। তো আমাদের আরএন এর ক্ষেত্রে মোটামুটি এই ধরনের কোশ্চেন গুলো সাধারণত হয়েছে গত কিছু বছর। তো এবারও কিন্তু এই ধরনের হতে পারে, যার কারণে আমাদের কিন্তু এটা পড়া। এখানে কিন্তু কোনো এমসিকিউ, আলাদা করে এমসিকিউ নাই, বাট আপনাদের দৃশ্যপটে এরকম একটা জিনিস থাকবে যে না, আপনি একটা বেবিকে পেয়েছেন, বেবির হচ্ছে এনপিও রাখা হয়েছে, বা তার অ্যাবডোমিনাল অর্গান গুলো বের হয়ে এসেছে, এবং তার হচ্ছে উম, এই ধরনের ম্যানেজমেন্ট গুলো নিতে হবে। তো এটা কোন ডিজিজকে আইডেন্টিফাই, আপনি কোন ডিজিজ হিসেবে এটাকে আইডেন্টিফাই করবেন। তো তখন অবশ্যই আমাদেরকে অপশনে দিতে হবে অমফ্যালিসিলি অথবা গ্যাস্ট্রোসাইসিস। ঠিক আছে, যদি এখানে আমাদের উদ্দীপকে থাকে যদি সেটা কোনো স্যাকের মধ্যে থাকবে, তাহলে সেক্ষেত্রে আমাদের একটা অ্যান্সার হবে। যদি থাকে যে না, স্যাক থাকবে না, সেক্ষেত্রে আমাদের একটা অ্যান্সার হবে। দ্যাট মিনস এই জিনিসগুলো আমাদের উদ্দীপকে থাকার পসিবিলিটি বেশি। ঠিক আছে, সব থাকবে না, হয়তো 3-4টা পয়েন্ট দিয়ে আপনাকে বুঝে নিতে হবে যে কোন ডিজিজটা ইন্ডিকেট করছে। তো সেই ডিজিজ অনুযায়ী একটা কোশ্চেন দিবে, কোন ডিজিজ, এবং সেই ডিজিজ রিলেটেড একটা কোশ্চেন দিয়ে দিবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে সমস্যা এই ধরনের প্রশ্নগুলো অ্যান্সার করা। এই জন্য আমাদের একটু কেয়ারফুলি এই জিনিসগুলো পড়তে হবে। ঠিক আছে, এমসিকিউতে আসবে না বলে পড়বো না তা না, কেয়ারফুলি এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। তাহলে আমাদের মোটামুটি আজকের 2টা টপিকই শেষ। তো এখন আপনারা এই জিনিসগুলো থেকে একটু মনোযোগ দেন। এটা হচ্ছে অমফেরিসিলি। অমফেরিসিলিতে কি থাকে, প্রোটেক্টিভ স্যাক, মানে আলাদা একটা থলির মধ্যে অর্গান গুলো থাকবে। ঠিক আছে, আচ্ছা, এটা কোন বরাবর থাকে, মিড লাইন বরাবর, মানে আম্বিলিকাস বরাবর, মানে নাভি বরাবর, মিড লাইন। হাই হাই অ্যাসোসিয়েশন উইথ আদার অ্যানোমালিস, মানে এটার সাথে আরো অনেক ডিজিজ হওয়ার চান্স থাকে, জন্মগত সমস্যা হওয়ার চান্স থাকে। আচ্ছা, এটা ইমার্জেন্সি কখন হবে, যখন যে স্যাকটা থাকবে বা যে থলিটা থাকবে, ওই থলি যদি কোনো কারণে ডেলিভারির সময়, বা হচ্ছে যদি অন্য কোনো সময়, বা কোনো কেয়ার নিতে গেলে, বা বেবি নিয়ে কাজ করার সময়, মেডিসিন দেওয়ার সময় যদি কোনোভাবে ওই থলিটা রাপচার হয়ে যায় বা ছিদ্র হয়ে যায়, সেটাই হচ্ছে কি ইমার্জেন্সি একটা সিচুয়েশন। সো ইমার্জেন্সি সিচুয়েশনটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। ঠিক আছে, দ্যাট মিনস থলিটা যাতে রাপচার না হয় সেটা খেয়াল রাখতে হবে, আর যদি রাপচার হয়ে যায় সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ইমার্জেন্সি কল করতে হবে, ইমার্জেন্সি ডক্টরদের কল করতে হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা কি কি জিনিস শিখলাম। হুম, তো এখান থেকে আমরা শিখলাম কি কি,
যে আমাদের যে অর্গান গুলা আসবে, হ্যাঁ, সেই অর্গান গুলা বাইরে আসবে, সেই অর্গান গুলাকে আমাদের অবশ্যই প্রোটেক্ট করতে হবে। তো আমরা কি দিয়ে প্রোটেক্ট করলাম, একটু আগে দেখলাম স্টেরাইল স্যালাইন দিয়ে গজ ভিজিয়ে সেই গজটা দিয়ে অর্গান গুলাকে পেঁচিয়ে রাখা এবং কি করা, প্লাস্টিক ব্যাগ দিয়ে মুড়িয়ে রাখা। এরপরে প্রিভেন্ট ফ্লুইড অ্যান্ড হিট লস, অবশ্যই আমাদের ফ্লুইড প্রিভেন্ট করতে হবে এবং তাপমাত্রা যাতে কমে না যায়, হাইপোথার্মিয়া যাতে না হয়ে যায় সেটা আমাদের খেয়াল রাখতে হবে। এরপরে ডিকম্প্রেস স্টোমাক যাতে না হয়ে যায় এবং সার্জারির জন্য আমাদের প্রিপেয়ার নিতে হবে এবং ওখানে কোনো ইনফেকশন হচ্ছে কিনা সেদিকেও নজর রাখতে হবে। তো এই জিনিসগুলো মোটামুটি আমাদের মনে রাখলে চলবে। এর বাইরে আমাদের আসলে এই টপিক থেকে কোশ্চেন আসার কথা না, আমি আশা করি আসবেও না। তো সবাই কি বুঝতে পেরেছেন? কারো কোনো কোশ্চেন থাকলে বলেন এই রিলেটেড। কারো কোনো কোশ্চেন মোটামুটি আছে? স্যার বোঝা গেছে, জি, বোঝা গেছে স্যার। এখন আপনি বুঝে কি গেছে। কোশ্চেন ধরবেন স্যার? হ্যাঁ অবশ্যই কোশ্চেন ধরবো তো। আপনারা বুঝছেন কিনা, কোনো সমস্যা আছে কিনা বলেন, আমি তাহলে সেটা আরো ক্লিয়ার করে দিচ্ছি। না স্যার, সুন্দর করে বুঝাইছেন স্যার, বোঝা গেছে। এখন মস্তিষ্কে যদি স্যার থাকে আর কি পরীক্ষার আগ পর্যন্ত। না থাকবে, অবশ্যই থাকবে, থাকবে না কেন। জি স্যার। এটা আপনি বাসায় আপনারা একটু প্র্যাকটিস করবেন তাহলে আরো থাকবে। যদি মনে করেন এখানে শুধু নির্ভর, তাহলে থাকার পসিবিলিটি কম। কারণ হচ্ছে আমরা অনলাইন ক্লাস, তো অনলাইন ক্লাস এমনিতেই যান্ত্রিক বিষয়, আমাদের মস্তিষ্কে খুব নিয়ে না, প্র্যাকটিক্যাল বিষয়গুলো মস্তিষ্কে ভালো নেয়। ওই জন্য প্র্যাকটিস করতে হবে আর কি। তাহলে মোটামুটি কারো কোনো সমস্যা নাই, তাই তো? সমস্যা নাই আচ্ছা স্যার। আচ্ছা, তাহলে আমরা এমসিকিউ কিছু আপনাদেরকে দেখাই। হুম, দেখি কতদূর কি পারেন। আচ্ছা, আমাদের নেক্সট ক্লাস হবে আগামী বৃহস্পতিবার, হচ্ছে স্পাইনা বায়োপিডের উপরে। স্পাইনা বায়োপিডের আদার্স টাইপ গুলো হবে। সো আগামী ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট হবে, তো সবাই টাইমলি জয়েন করবেন। আর যেই পড়াগুলো আমরা দিই, যেমন শিট গুলা বা যে পরীক্ষাগুলো বা এমসিকিউ গুলো আপনাদেরকে দেওয়া হয়, এগুলো ট্রাই করবেন যেই টপিকটা যেদিন শেষ হয়েছে, ওই টপিকটা ওই দিনই করে ফেলার। তাহলে আপনাদের মাথার উপর থেকে কিছু একটা বোঝা কমবে। আদারওয়াইজ আপনি যদি মনে করেন যে না আজকে পড়া আমি আরো 2 দিন পরে করব, পরে ক্লাসে করব, তাহলে দেখবেন যে এই জিনিসটা আপনার কাছে আরো প্রেশার মনে হবে এবং অ্যাট লাস্ট দেখা যাবে এই জিনিসগুলো একটা গ্যাপের মধ্যে থেকে যাচ্ছে। ঠিক আছে, তো এই জিনিসগুলো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। আচ্ছা, স্ক্রিন কি দেখা যায়? যাচ্ছে না স্যার, ভাইয়া স্ক্রিন নীল। সমস্যা নাই, নীল হবে না, আবার সাদা করে দিচ্ছি। এখন দেখা যায়? এখন তো রক্তিম স্যারের নাম দেখা যাচ্ছে আর ভাইয়া দেখা যায়। হ্যাঁ দেখা যাচ্ছে। ঠিক আছে, দেখা গেলে ভালো। এখন আপনারা বলেন দেখি এক একটা করে। আমি গ্যাস্ট্রোসাইসিস অ্যান্ড ক্যারেক্টারাইজড বাই, নিচের কোনটা হবে? এক নম্বর কোশ্চেনের উত্তর বি নাম্বার আপনারা আনসার হবে জাস্ট ভাইয়া। লিখে দিন। বি, কেউ লিখছে এ। যাই হোক, ভাইয়া বি নাম্বার হবে। ঠিক আছে, আপনারা লিখে দেন তাহলে সবাই সুবিধা হবে। থ্যাংক ইউ। হার্নিয়েশন রাইট অফ umbilicus without sac, গ্যাস্ট্রোসাইসিস। আচ্ছা, omphalically differs from gastroschisis because of, 2 নম্বর কি হবে? ভাইয়া সি হবে। কত? সি নাম্বার হবে। জলি রানী, আয়েশা আক্তার, মিতুল পাল, নাসিমা খাতুন, শাশ্বত, সোনিয়া সর্দার, নাসিমা খাতুন, পূরবী সরকার,
আরজিনা খাতুন, মাসুমা ইসলাম, মোটামুটি সবাই সি। দ্যাট মিনস অমফেলিসিলি ডিফার ফ্রম গ্যাস্ট্রোসাইসিস কভার্ড বাই স্যাক। আচ্ছা, এরপরে আসি 3 নাম্বার। 3 নাম্বারটার অ্যান্সার বলেন, কে পারেন? কন্টেন্টস আমি বুঝে দিই। কন্টেন্টস অফ অমফেলিসিলি স্যাক ইনক্লুড অল এক্সেপ্ট। 3-এর উত্তর ডি হবে নাম্বার মাস্কুলার লেয়ার। contents of ompelicilli ডি sac ডি হবে। includes all except, তার মানে পেরিটোনিয়াম আছে, ওয়াটনস জেলি আছে, অ্যামনিয়ন আছে, থাকবে না কোনটা? মাস্কুলার লেয়ার, এটা থাকবে না। থ্যাংক ইউ সো মাচ যারা রাইট অ্যান্সার দিয়েছেন। আচ্ছা, কোশ্চেন নাম্বার 4, বাওয়েল ইজ গ্যাস্ট্রোসাইসিস ইজ ইউজুয়ালি। গ্যাস্ট্রোসাইসিসের ক্ষেত্রে বাওয়েলটা কেমন হবে? বি নাম্বার হবে স্যার, ইনফ্লামড অ্যান্ড থিক। আচ্ছা, আপনারা ইয়ে করেন, টাইপ করেন। মুখে বললে হয় কি, অনেকে আপনার কথা শুনে সেটা লিখবে, বাট আপনারা নিজের মনে আসে কিনা, মনে আছে কিনা ক্লাসের জিনিসটা, এটা যাচাই করেন, যাচাই করে আমাকে লেখেন। হেনা পারভিন, মাসুমা ইসলাম, বি। আচ্ছা, বাওয়েল তাহলে কি ইনফ্লামড অ্যান্ড থিকেন্ড। ঠিক আছে, সবাই মোটামুটি তাহলে পড়ছে। আচ্ছা, ম্যাটার্নাল 6 নাম্বার, ম্যাটার্নাল সিরাম এএফপি ইজ টিপিক্যালি, এটা কোন জন্য করা হয়? ম্যাটার্নাল সিরাম এএফপি ইজ টিপিক্যালি কি? টাইপিক্যালি নরমাল, এএফপি ম্যাটার্নাল সিরাম হচ্ছে টাইপিক্যালি নরমাল থাকে। ঠিক আছে? আচ্ছা, এরপর আসে দ্য ফার্স্ট নার্সিং অ্যাকশন। আচ্ছা, এটা দরকার নেই। আচ্ছা, 8 নাম্বারটা বলেন, বেস্ট মেথড টু কভার এক্সপোজড বাওয়েল। 8 নাম্বার অ্যান্সার কি হবে? ড্রাই গজ তো কখনো হবে না, ড্রাই গজ হবে না। কটন ক্লথ হবে না। তাহলে স্যালাইন শক, স্যালাইন স্টেরাইল গজ, তাহলে স্যালাইন শক স্টেরাইল গজ হবে। হ্যাঁ, অ্যালকোহল ড্রেসের মতো হবে না। ঠিক আছে, তাহলে আমাদের বেস্ট অ্যান্সার হচ্ছে সি। থ্যাংক ইউ সো মাচ যারা রাইট অ্যান্সার দিচ্ছেন। আচ্ছা, এরপর আসি পজিশনিং অফ বেবি উইথ অ্যাবডোমিনাল ওয়াল। পজিশনিং অফ বেবি উইথ অ্যাবডোমিনাল ওয়াল ডিফেক্ট, কোন পজিশনে রাখতে হবে? প্রনি পজিশন, প্রনি মানে উপর করে রাখা, তাহলে উপর করে তো রাখা যাবে না, কারণ হচ্ছে যেহেতু সমস্যাটা পেটে, তাহলে উপর করে রাখলে ওই সমস্যাটা আরো জটিল হবে, মানে সাধারণ দৃষ্টিকোণ থেকে যেটা আমরা বুঝি, তাই না? আচ্ছা, টেন্ডেলেনবার্গ পজিশন, তো টেন্ডেলেনবার্গ পজিশনে তো রাখা যায় না। এরপর আছে হচ্ছে সুপাইন উইথ স্লাইট হিপ ফ্লেকশন, তাহলে অবশ্যই চিৎ করে রাখতে হবে এবং কোমর উঁচু করে রাখতে পারলে আরো ভালো, সেটা হচ্ছে হিপ ফ্লেকশন। সিটিং পজিশনেও রাখা যেতে পারে, কিন্তু সেক্ষেত্রে অবশ্যই স্যাকটাকে আমাদের কি করতে হবে? আলাদা করে সাপোর্ট দিতে হবে। কিন্তু আমি যদি স্যাকটাকে, যেই থলিটা বের হয়ে আসছে সেই থলিটাকে যদি সাপোর্ট না দিয়ে আমরা যদি বসিয়ে রাখি, তাহলে কি হবে? যে অ্যাবডোমিনাল অর্গান গুলা ঝুলে পড়বে এবং ওইগুলো ক্ষতিগ্রস্ত হবে, সেজন্য সিটিং পজিশনেও রাখা যাবে না। আচ্ছা, এরপরে কি আছে? পারপাস অফ এনজি আমরা কেন করব সাধারণত? পারপাস অফ এনজি বা ওজি টিউব কেন করব?
এটা অনেকে পারবে না মনে হয়। ভাইয়া এটা সি না হবে না, না? অনেকে দিচ্ছে এ। মিতুল পাল সি, নাসিমা, আয়েশা, করিমা হাওলাদার, মুসলিমা, হ্যাঁ সি হবে। থ্যাংক ইউ সো মাচ। কেন সি হবে? কারণ হচ্ছে আমরা কিন্তু এনজিটিউব সাধারণত কি জন্য করি বলেন তো? এনজিটিউব দুইটা পারপাসে করি। একটা পারপাস হচ্ছে যে নিউট্রিশনাল যেই চাহিদা, সেই চাহিদা পূরণ করার জন্য আমরা ন্যাসোগ্যাস্ট্রিক ওয়েতে যে খাবারটা প্রোভাইড করি, সেই খাবার দেওয়ার জন্য যে টিউবটা করা হয় সেটা হচ্ছে এনজি টিউব। সো আমরা সেই খাবারটা দেওয়ার কারণে এনজি টিউব করে থাকি। এই গেল একটা। দুই নাম্বারটা হচ্ছে যে আমরা স্টোমাককে খালি করার জন্য, স্টোমাকে কোনো ফুড পার্টিকেল যদি থাকে তাহলে স্টোমাককে খালি করার জন্য, দ্যাট মিনস খালি করার বাংলা হচ্ছে, ইংলিশ হচ্ছে ডিকম্প্রেস। হ্যাঁ, তাহলে স্টোমাকটাকে ডিকম্প্রেস করার জন্য আমরা হচ্ছে ইউজ করে থাকি এনজি বা ওজি টিউব। ঠিক আছে, দ্যাট মিনস এনজি বা ওজি টিউব ইউজ করে আমরা স্টোমাকের যেই ফুড পার্টিকেলস, স্যালাইভা, এই জিনিসগুলো আমরা বের করে নিয়ে আসি, যাতে করে কি হয়, যাতে করে যেই অর্গানগুলো বের হয়ে গেছে সেটার উপর প্রেসার কমে। ঠিক আছে, তার মানে এই ক্ষেত্রে কিন্তু আমাদের প্রথমে যদি আমরা না পড়া থাকে তাহলে এটা কিন্তু আমাদের মনে আসতে পারে যে আমরা তো এনজি টিউব তাহলে খাবারের জন্য করি, তাহলে মনে হয় খাবার এটাই হবে, তাই না? আবার আবার মনে হইতে পারে যে অনেক সময় ভমিটিং প্রিভেন্ট করার জন্য আমরা দিয়ে থাকি। আবার অনেক সময় মনে হইতে পারে ইনটেক আউটপুট মেনটেনের জন্য হইতে পারে। কিন্তু না, আমরা সাধারণত গ্যাস্ট্রোসিস অম্ফালিক্যালির ক্ষেত্রে স্টোমাক ডিকম্প্রেস করার জন্যই আমরা শুধুমাত্র ব্যবহার করে থাকি। ঠিক আছে, ভাইয়া আচ্ছা মেইন, আবার আরেকটা যেটা বললেন এনজিটিউব করার দুইটা কারণ, একটা তো হচ্ছে স্টোমাক খালি করার জন্য, আরেকটা কি যেন বললেন? এটা হচ্ছে নিউট্রিশনাল চাহিদা পূরণ করার জন্য, দ্যাট মিনস খাওয়ানোর জন্য, খাবার খাওয়ানোর জন্য। খাবার খাওয়ানোর জন্য আমরা করে থাকি, কিন্তু এই ক্ষেত্রে, হ্যাঁ এই ডিজিজের ক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই খাবার খাওয়ানোর জন্য করব না। যদি খাবার খাওয়ানোর জন্য করতাম তাহলে আমাদের এক নাম্বারটা হতো। এই ক্ষেত্রে আমরা করব কি জন্য? স্টোমাকটা খালি করার জন্য। ঠিক আছে, এটা কনফিউশনের জন্য কিন্তু এটা রাখা, হ্যাঁ এটা কিন্তু হবে না। ভাইয়া খালিটা জি, পরে আপনার হবে কিভাবে এনজি করার পরে? এনজি, এনজি যখন আমরা এনজি টিউব করি, এনজিটা কোথায় যায়? এনজির লাস্ট মাথাটা আমাদের স্টোমাকের মধ্যে যাবে, তাই না? তো স্টোমাকের জি। মধ্যে যদি কোনো ফুড পার্টিকেলস থাকে, ওই এনজি টিউবের মাথায় আমরা সাধারণত সিরিঞ্জ আনতে দিয়ে হবে কি ওইটা সিরিঞ্জ দিয়ে? ব্যাক ফ্লো, হ্যাঁ সিরিঞ্জ দিয়ে আমরা ব্যাক ফ্লো করি, ব্যাক ও ফ্লো নিয়ে দেন ফুড পার্টিকেলস বুঝছি। গুলো আমরা বের করে ফেলি। আচ্ছা, মেইন রিস্ক ইজ গ্যাস্ট্রোসাইটিস, এটা দরকার নাই। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট। রাপচার, 14 নম্বর কোশ্চেন, রাপচার অফ অম্ফালিসিলি স্যাক ইজ কি প্রবলেম? যদি অম্ফালিসিলির যে স্যাকটা রাপচার হয়ে যায় সেটা কি ধরনের প্রবলেম? ভাইয়া এটা ইমার্জেন্সি। অবশ্যই এটা ইমার্জেন্সি প্রবলেম। যাই হোক, সবাই মোটামুটি ক্লাস মনোযোগী ছিলেন, মনোযোগের সহিত করেছেন। তো আমরা তাহলে নেক্সট ক্লাস আগামী সপ্তাহে আমরা পাবো হচ্ছে বৃহস্পতিবারে আমার ক্লাস থাকবে, এবং ওই দিন আমরা স্পাইনা বায়োপেডি নিয়ে ক্লাসটা করবো। তো সবাই নেক্সট ক্লাসের জন্য সবাইকে আমন্ত্রণ থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া আশীর্বাদ করবেন যাতে আবার আপনাদের সামনে আসতে পারি খুব সুন্দরভাবে। আর